10th এপিসোডের শুরুতে আমরা দেখি লি জিনের গলায় একটা তলোয়ার ধরে আছে আর বলছে এই তলোয়ারটা একবার রক্তের স্বাদ পেয়েছে আর আবারও এটা রক্তের স্বাদ পেতে চাই। জিন তো এসবের কিছুই বুঝতে পারে না আর বলে তুমি এসব কি বলছো, এটা নিশ্চয়ই কোনো খেলনা, কিন্তু লিওকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। আর তারপর জিন এখান থেকে বেরিয়ে যায়। ও চলে যাওয়ার পর ভাইস প্রিন্সিপাল কার হাউস থেকে বেরিয়ে আসেন আর লিকে বলতে লাগে মিস্টার জিন অনেক ভালো একজন মানুষ, সো ওর সাথে এসব করার কি কোনো দরকার আছে। লি বলতে লাগে এই তলোয়ারে এখনো চৈয়ংয়ের রক্ত লেগে রয়েছে আর ওর এই কথায় ভাইস প্রিন্সিপাল বলেন যাই হোক তুমি তো মাউন্টেন স্পিরিট আর কারোর থেকে প্রতিশোধ নেওয়া তোমার কাজ নয়। এতে লি বলে আমি অনেক আগেই ওই পাহাড় ছেড়ে দিয়েছি, সুতরাং আমি এখন আর মাউন্টেন স্পিরিট না। এরপর আমরা এদের দুজনকে দেখতে পাই এখানে বসে ওরা খাওয়া দাওয়া করছিল আর জিন তখন হেনাকে বলছিল যে লি আজকাল অনেক আজব আচরণ করছে আর আমি যখন গতকাল ওদের বাড়িতে গিয়েছিলাম তখন ওকে একদম একটা আলাদা মানুষ মনে হচ্ছিল। ওর এই কথায় হেনা বলে হতে পারে তুমি ওর বাড়িতে খালি হাতে চলে গিয়েছিলে আর এই কারণেই ও এমন আচরণ করছিল। এতে জিন বলে হ্যাঁ এটাও হতে পারে। এরপর ওরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলে একটা কুকুর ওদেরকে দেখে দূরে চলে যায়, ফলে হেনা জিনকে বলতে লাগে সাধারণত কুকুররা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কয়েকদিন ধরে খেয়াল করেছি সব কুকুররা আমাকে এড়িয়ে চলছে। এতে জিন বলে তোমার অভিশাপ মুক্ত হয়ে গেছে আর এই কারণেই হয়তো এমনটা হচ্ছে। জিনের এমন কথা শুনে হেনা আর এই নিয়ে বেশি মাথা ঘামায় না আর বাড়ি চলে যায়। বাড়িতে এলে হেনার শরীর হঠাৎই অনেক খারাপ হয়ে যায় আর ওর জ্বর চলে আসে, কিন্তু ও তারপরেও জিনের সাথে ডেটে যাওয়ার জন্য মেকআপ করতে লাগে। আর এদিকে জিনও রেডি হতে লাগে ডেটে যাওয়ার জন্য। আর ঠিক তখনই ওর কাছে হিউনার কল আসে আর হিউনা ওকে নিজেদের বাড়িতে আসতে বলে। এরপর জিন ওদের বাড়িতে এলে হিউনা ওকে বলে আমি হেনাকে অনেকবার বারণ করেছি ডেটে যাওয়ার জন্য কারণ ওর জ্বর এসেছে, কিন্তু ও তারপরেও জেদ ধরে বসে আছে যে ও ডেটে যাবেই, আর সেই কারণেই আমি তোমাকে এখানে ডেকেছি। যাই হোক তুমি ওর যত্ন নিও আর আমি এখন এখান থেকে বেরোলাম, আমার লেট হয়ে যাচ্ছে, তাছাড়া আমার বাড়ি ফিরতে লেট হবে, সো তোমরা একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করো। আর এইসব বলেই ও এখান থেকে চলে যায়। দেন জিন বাড়ির ভেতরে চলে আসে আর হেনার কপালে হাত দিয়ে চেক করতে লাগে যে ওর জ্বর আছে কিনা। আর তখন হেনা বলতে লাগে আমার বয়ফ্রেন্ডকে তো স্বপ্নেও অনেক হ্যান্ডসাম লাগছে। হেনা তো ভাবছিল ও হয়তো স্বপ্ন দেখছে। হেনা ওকে নিজের পাশে শুতে বলে আর তারপর জিনও ওর কথা মতো ওর পাশে শুয়ে পড়ে। দেন কিছুক্ষণ পর হেনার ঘুম ভাঙলে ও যখন জিনকে দেখতে পায় আর বিছানার অন্য পাশে মুখ ফিরিয়ে নেয়, ফলে জিন ওকে টেনে ধরে আবারও নিজের কাছে নিয়ে আসে আর বলে এভাবে থাকতেই অনেক ভালো লাগছে। পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের সব টিচার আর স্টুডেন্টরা এক্সিবিশনে এসেছে আর জিন আর হেনা একে অপরের সাথে কথা বলছে আর মিনজিয়া এটা খেয়াল করে নেয়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা পূর্বজন্মের হেনা আর জিনকে দেখতে পাই। জিন একবার একটা বাড়িতে আসে আর এখানেই ও হেনাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি হেনা ওর আগের জন্মে এই বাড়িতে চাকরানির কাজ করত। দেন জিন যখন ফিরে যাচ্ছিল তখন ও আবারও হেনাকে খেয়াল করে আর এখানে আমরা মিনজিয়ার আগের জন্ম অর্থাৎ চৈয়ংকে দেখতে পাই। আর হেনা চৈয়ংয়ের বাড়িতেই কাজ করত আর এই সময় চৈয়ং প্রেগনেন্ট ছিল। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি আর মিনজিয়া এখনো ওদের দিকেই তাকিয়েছিল। ইতিমধ্যেই চুল এখানে আসে আর ওকে বলে যে মিস্টার জিন আর মিস হেনা একে অপরকে ডেট করছে, কিন্তু প্লিজ তুমি এই কথাটা কাউকে জানিও না, তুমি আমার ভালো ফ্রেন্ড বলে আমি তোমাকে এই সিক্রেটটা বললাম। মিনজিয়া এবার ওর টি শার্টে থাকা কুকুরটাকে দেখিয়ে বলে আমি সেদিন এই কুকুরটার কথাই বলছিলাম যার গল্পে কিনা তুমি জড়িয়ে যাবে। ইতিমধ্যে ও মিস্টার লি আর ভাইস প্রিন্সিপালকে দেখতে পায় যারা কিনা পুরনো দিনের কিছু জামা কাপড় দেখছিল। ভাইস প্রিন্সিপাল এবার ওনার অতীতের কিছু কাহিনী মনে করতে লাগেন, যেখানে আমরা দেখি ভাইস প্রিন্সিপাল ঘর মোছামুছি করছেন আর লিও সেখানেই বসে রয়েছে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে ভাইস প্রিন্সিপাল কোনো মানুষ না, উনি আসলে একটা শেয়াল। ভাইস প্রিন্সিপাল যখন প্রথমবার মানুষের দুনিয়াতে এসেছিল তখনও লিকে বলছিল যে মানুষের দুনিয়া কত ভালো আর এখানে থাকতে আমার অনেক ভালো লাগছে। আমি ভেবেছি আমিও মানুষদের মতোই জীবনযাপন করব এবং মানুষদের সাথে মিশে যাব, কিন্তু লি ওনাকে এসব করতে বারণ করে আর সাথে এটা বলে যে মানুষরা অনেক খারাপ আর মানুষরা খুবই স্বার্থপর টাইপের হয়। ভাইস প্রিন্সিপাল তখন বলতে লাগেন যে তাহলে তুমি এই পাথরগুলো কেন রেখে দিয়েছো, তুমি কি এখনো ওই মেয়েটার জন্য অপেক্ষা করে বসে আছো নাকি? লি উত্তর দেয় চৈয়ং হয়তো ওর প্রতিশ্রুতি ভুলে গেছে আর আমি আর ওর জন্য অপেক্ষা করি না। কিন্তু এখানে ভাইস প্রিন্সিপাল নিজের মনেই বলতে লাগেন যে তুমি যতই মুখে বলো আমি তো জানি তুমি মনে মনে ওর জন্য এখনো অপেক্ষা করে বসে আছো।
দেন আমরা সেই দৃশ্যটা দেখতে পাই যেটা কিনা আমরা আগের এপিসোডেও দেখেছিলাম। এখানে জিন কোনো একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল আর সেই চোরটা দৌড়াতে গিয়েই হেনাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং হেনার হাতে অনেক চোট লাগে। ফলে জিন এবার চোরের পেছনে দৌড়ানো বাদ দিয়ে ওর সামনে থেমে যায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে ও ঠিক আছে কিনা। এর উত্তরে হেনা উত্তর দেয় যে হ্যাঁ আমি ঠিক আছি। পরের দিন জিন হেনার জন্য ওষুধ নিয়ে আসে আর ওকে বলতে লাগে গতকাল আমার জন্য তোমার চোট লেগেছে, তাই আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি আর এটা তুমি তোমার ক্ষত জায়গায় লাগিয়ে নিও। জিনের এমন কথা শুনে হেনা ওকে বলতে লাগে যখন আমি ছোট ছিলাম তখন আমার মালকিন আমার সাথে নিজের ফ্রেন্ডের মতো ব্যবহার করতো আর এই কারণে আমার মালকিনকে অনেক বকা শুনতে হয়েছিল। সুতরাং তুমিও আমার মতো একজন চাকরানির সাথে এত ভালো করে কথা বলো না, তাহলে লোকজন তোমাকে উল্টোপাল্টা কথা বলবে। আর হেনা এখানে মালকিন বলতে চৈয়ংকে বোঝাচ্ছে। ওর এমন কথা শুনে জিন ওকে বলতে লাগে কে কি বললো সেসব কথায় আমার কিছু যায় আসে না, আমার যেমনভাবে ইচ্ছা হবে আমি তেমন করেই তোমার সাথে কথা বলবো। আর এটা বলার পর ও সেই ওষুধের পাত্রটা ওর হাতে ধরিয়ে দেয় আর বলতে লাগে এটা তুমি তোমার ক্ষত জায়গায় ব্যবহার করে নিও। আর তুমি যদি এটা ব্যবহার না করো তাহলে আমার অনেক গিল্টি ফিল হবে আর এমনটা আমি চাই না। তো ওর এমন কথা শুনে হেনা সেই ওষুধের পাত্রটা নিয়ে এখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা হেনা ওর ক্ষত জায়গায় অন্য কোনো টোটকা লাগাতে লাগে। ফলে চৈয়ং ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ওই ওষুধটা কেন তোমার ক্ষত জায়গায় লাগাচ্ছ না। এর উত্তরে হেনা ওকে বলে যে যখন আমি দেখব আর কোনো উপায় নেই, আমি একদম মরতে চলেছি, তখনই আমি ওই ওষুধটার ব্যবহার করব। ওর এই কথা শুনে চৈয়ং ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সত্যি করে বলো তো ওই ওষুধটা তোমাকে কে দিয়েছে। হেনা এখানে কিছুই বলে না আর কথা ঘুরিয়ে নিয়ে ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি তোমার বাচ্চার নাম এখনো ঠিক করেছো। এর উত্তরে চৈয়ং ওকে বলে যে না না আমি এখনো ঠিক করিনি। পরের দিন হেনা যখন জামা কাপড় কাচ্ছিল তখনও ভুলবশত এক গামলা জল জিনের গায়ে ঢেলে দেয় আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে ওর গায়ের জলগুলো মুছে দিতে লাগে। আর ও যখন ওর গায়ের জল মুছে দিচ্ছিল তখন জিন ওর হাতের ক্ষতটা দেখতে পায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি যে ওষুধটা তোমাকে দিয়েছিলাম সেটা তুমি ব্যবহার করোনি নাকি সেটা ফেলে দিয়েছো। এর উত্তরে হেনা ওকে বলে যে না না আমি ফেলে দিইনি, কিন্তু আমি ওটা ব্যবহারও করিনি। আর এই কথাটা শুনে জিন রেগে এখান থেকে বেরিয়ে চলে যায়। ইতিমধ্যেই হেনা খেয়াল করে যে জিনোর কোনো একটা জিনিস ফেলে রেখে চলে গেছে। ফলে ও সেই জিনিসটা ফেরত দেওয়ার জন্য জিনের পায়ের ছাপের ফলো করতে লাগে ওকে সেই জিনিসটা ফেরত দেওয়ার জন্য। আর জিনকে খুঁজতে গিয়েই ও হঠাৎই জিনের সাথে ধাক্কা খায়। অ্যাকচুয়ালি জিন ইচ্ছে করেই ওই জিনিসটা ফেলে রেখে এসেছিল যাতে হেনা ওই জিনিসটা ওকে ফেরত দিতে আসে আর ও হেনার সাথে আলাদাভাবে কথা বলতে পারে। আর এখানে আসলে হেনা এটা বুঝতে পারে যে জিন ওকে বোকা বানিয়েছে আর জিন এখানে ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হেনা এবার জিনকে বলতে লাগে তোমার জামা কাপড় তো পুরো ভিজে গেছে, তোমার ঠান্ডা লাগছে না। এর উত্তরে জিন ওকে বলে যে হ্যাঁ আমার এতই ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে আমি তো এবার মরেই যাব। ওর এমন কথা শুনে হেনা এবার ওকে জড়িয়ে ধরে আর তখন জিন ওকে বলতে লাগে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে তুমিও ভিজে যাবে আর তোমারও ঠান্ডা লেগে যাবে। তখন হেনা ওকে বলে যে না আমার কিছুই হবে না। পরের দৃশ্যে আমরা দেখি জিন এই বয়স্ক লোকটার সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই লোকটা ওকে বলছে যে লিওন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর ওকে অ্যারেস্ট করার সময় ওর মৃত্যু হয়ে গেছে আর এই কারণে ওর ওয়াইফকে এখন অ্যারেস্ট করা হবে। আর আমি শুনেছি ওর ওয়াইফ নাকি প্রেগনেন্ট। আর এইসব কথা জানা মাত্রই জিন চৈয়ং এর বাড়িতে চলে আসে আর চৈয়ং আর হেনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়, কারণ সৈনিকরা চৈয়ংকে অ্যারেস্ট করতেই এখানে আসছিল। এরপর ওরা জঙ্গলের ভেতর দিয়ে পালাতে লাগে, কিন্তু চৈয়ং বেশি দূর পালাতে পারে না যেহেতু ও প্রেগনেন্ট ছিল, সেই কারণেও বেশি দৌড়াদৌড়ি করতে পারছিল না। এইদিকে সৈনিকরাও জঙ্গলের ভেতরে চলে এসেছিল ওদেরকে খোঁজার জন্য। আর এখানে হেনা আর কোনো উপায় না পেয়ে চৈয়ং সেজে সব সৈনিকদের ধ্যান পাল্টানোর জন্য দৌড়াতে লাগে। অন্যদিকে চৈয়ং জিনকে বলতে লাগে তুমি প্লিজ হেনার পিছু পিছু যাও, আর তা না হলে ওরা সবাই হেনাকে দেখতে পেলে ওকে মেরে ফেলবে। জিন এবার চৈয়ং এর কথা মতো হেনাকে বাঁচানোর জন্য হেনার পিছু পিছু দৌড়াতে লাগে আর এদিকে চৈয়ংও অন্যদিকে পালিয়ে আসে। আর এই পালাতে গিয়ে চৈয়ং হোঁচট খেয়ে একটা পাথরের কাছে গিয়ে গড়িয়ে পড়ে আর ও অজ্ঞান হয়ে যায়। এদিকে হেনাকে সব সৈন্যরা মিলে ঘিরে নেয় আর ঠিক তখনই জিন সেখানে চলে আসে আর সব সৈন্যদের সাথে ফাইট করে হেনাকে বাঁচিয়ে নেয়। ফাইট শেষ করে জিন হেনাকে বলতে লাগে তুমি চৈয়ং এর কাছে ফিরে যাও আর সেখানেই থাকো। ওর এমন কথা শুনে হেনা ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের সাথে যাবে না। এর উত্তরে জিন ওকে বলে যে না আমি তোমাদের সাথে যেতে পারবো না। দেন ও হেনাকে জড়িয়ে ধরে আর বলতে লাগে তুমি চৈয়ং এর কাছে চলে যাও আর আমাদের আবার দেখা হবে, আর ততদিন অবধি তুমি নিজের খেয়াল রেখো। এদিকে মিস্টার লি চৈয়ংকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং নিজের বাড়িতে নিয়ে আসে। চৈয়ংকে দেখা মাত্রই ভাইস প্রিন্সিপাল ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এই মেয়েটা আবার কে।
এর উত্তরে লিও নাকি বলে এটাই সেই মেয়ে যার জন্য আমি কিনা অপেক্ষা করছিলাম, আর গতকাল ওর হাজব্যান্ড মারা গিয়েছে আর সৈনিকরা এখন ওর পেছনে পড়ে রয়েছে ওকে অ্যারেস্ট করার জন্য। ভাইস প্রিন্সিপাল এবার বলতে লাগে যে আর ওর বাচ্চাটার কি হয়েছে। এর উত্তরে লি বলে ওর বাচ্চাটা অলরেডি মারা গিয়েছে। অন্যদিকে হেনা চৈয়ংকে খুঁজে বেড়াচ্ছিল, আর এটা যখন লি শুনতে পায় তখন ভাইস প্রিন্সিপালকে বলতে লাগেন যে চৈয়ংকে হেল্প করার জন্য একজন ওকে খুঁজে বেড়াচ্ছে আর তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। পরের দৃশ্যে আমরা দেখি ভাইস প্রিন্সিপাল লিকে বলছে যে চৈয়ং সারাদিনে খাওয়া দাওয়া করে না আর ডেড বডির মতো পড়ে থাকে আর মাঝে মাঝে শুধু কান্না করতে থাকে, আর ওর এমন দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। আর লুকিয়ে লুকিয়ে মিস্টার লিও এই সমস্ত কিছু খেয়াল করে। এরপর আমরা দেখি চৈয়ং আত্মহত্যা করার চেষ্টা করছে, আর ঠিক তখনই লি এসে ওকে আটকে নেয়। ফলে চৈয়ং ওকে বলতে লাগে তুমি কেন আমাকে মরতে দিলে না, তুমি কেন আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার মরে যাওয়াই ভালো। ওর এই কথার উত্তরে লি ওকে বলে যে তোমার যদি মরতেই হয় তাহলে তুমি অন্য কোথাও গিয়ে মরো, কারণ আমার ডেড বডির পচা গন্ধ একদমই সহ্য হয় না। আর ওর এমন কথা শুনে চৈয়ং এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ফাইনালি হেনা চৈয়ংকে খুঁজে পেয়েছে আর এখনো চৈয়ংয়ের সাথেই থাকছে। দেন কিছুক্ষণ পর হেনা ওর সাথে একটা কুকুরকে নিয়ে আসে আর চৈয়ংকে বলতে লাগে যে এই কুকুরটা কত সুন্দর তাই না। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি চৈয়ং আবারও আত্মহত্যা করতে গিয়েছিল, আর ঠিক তখনই লি একটা কুকুর হাতে করে সেখানে এসে উপস্থিত হয়। আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি বারবার আত্মহত্যা করার জন্য এখানে কেন চলে আসো। এর উত্তরে চৈয়ং ওকে জানায় যে আমার বাচ্চাটা মারা গিয়েছে আর আমার বাচ্চার আত্মা নিশ্চয়ই আন্ডারওয়ার্ল্ডের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর আমাকে খুঁজছে, আর সেই কারণেই আমি আত্মহত্যা করে আমার বাচ্চার কাছে যেতে চাই। ওর এইসব কথা শুনে মিস্টার লিওকে বলে তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো, তোমার বাচ্চার আত্মা আন্ডারওয়ার্ল্ডে ঘুরপাক খাচ্ছে না, বরং তোমার বাচ্চার আত্মা এই কুকুরটার ভেতরে ট্রান্সফার হয়ে গেছে। ওর এইসব কথা শুনে চৈয়ং ওকে বলে তুমি বোকা বোকা কথা বলা বন্ধ করো। আর তখন লি সেই কুকুরটাকে বলতে লাগে দেখো তোমার নিজের মা তোমাকেই চিনতে পারছে না। পরের দৃশ্যে আমরা দেখি চৈয়ং কিছু পাথর নিয়ে মাউন্টেন স্পিরিটের কাছে আসে আর বলতে লাগে আমার আসতে অনেক লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। ইতিমধ্যেই লি এখানে চলে আসে আর পাথরগুলো দেখতে লাগে, আর তখন চৈয়ং ওকে বলে যে তুমি বলেছিলে তুমি নাকি মাউন্টেন স্পিরিটের অনেক কাছের একজন মানুষ, তাহলে তুমি কি সেই নলেজওয়ালা শিয়াল নাকি। আর ওর এই কথা শুনে তো লি প্রচন্ড হাসতে লাগে। এরপর আরো কিছুদিন কেটে যায় আর এখন চৈয়ং সেই কুকুরটাকেই নিজের সন্তান রূপে মেনে নিয়েছিল, আর ও আবারও স্বাভাবিক হয়ে উঠেছিল। আর এটা দেখে হেনার অনেক বেশি ভালো লাগে। হেনা চৈয়ংকে বলতে লাগে আমার তোমাকে দেখে অনেক ভালো লাগছে যে তোমার মধ্যে আবারও বাঁচার আশা জেগে উঠেছে। চৈয়ং এবার হেনাকে জিজ্ঞাসা করে তুমি কি জিনের কাছ থেকে কোনো খবর পেয়েছো। এর উত্তরে হেনা ওকে জানায় যে না, এখনো অবধি জিনের কাছ থেকে আমি কোনো খবর পাইনি। আর এখানেই আমাদের এই ড্রামার 10th এপিসোডের ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়।